মাশাআল্লাহ, আকাশের চাঁদ আজ আমার ঘরে নেমে এসেছে। নুসরাত নির্জনের কথা শুনে আরও একবার থমকে গেল। অ্যাসিডে ঝলসানো এই মুখ দেখেও নির্জন এত সুন্দর করে কি করে বলতে পারল? নুসরাতের বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের কষ্টের পাহাড়টা যেন মুহূর্তেই ধসে গেল। তার ঠোঁট কাঁপছে, চোখের কোণে জল টলমল করছে। সে প্রাণপণে নিজের কান্না চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু পারল না। নির্জন হঠাৎ পরম আদরে নুসরাতকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। নির্জনের চওড়া বুকে মাথা রাখা মাত্রই নুসরাত ডুকরে কেঁদে উঠল। মনে হলো এই মেয়েটা যেন এতদিন এই একটা নিরাপদ আশ্রয়স্থলের জন্য অপেক্ষা করছিল। অনেকটা সময় এভাবে নিস্তব্ধতায় কাটল। নির্জন নিজের চোখের কোণ মুছে নিয়ে ডাকল, চশমাওয়ালি ম্যাডাম। নুসরাত ধরা গলায় অস্ফুট স্বরে বলল, হুম। আমার ওপর খুব অভিমান হয়েছিল, তাই না? ভীষণ। এতটা পাষাণ কি করে হতে পারেন আপনি? আমার সেই বিপদের দিনগুলোতে আপনাকে পাশে পাইনি কেন? নুসরাতের কণ্ঠে একরাশ অভিযোগ। নির্জন এবার নুসরাতকে ছেড়ে সোজা করে নিজের সামনে বসালো। তার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সব সময় কি কাছাকাছি থাকলেই পাশে থাকা হয়? আমি তো তোমার পাশেই ছিলাম নুসরাত, তবে তোমার চাক্ষুষ অগোচরে। নুসরাত অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু কেন? আপনি কি পারতেন না আমাকে আজকের মতন ভরসা দিতে? নির্জন দীর্ঘশ্বাস ফেলল। নুসরাতের দুই গালে নিজের হাত রেখে বলল, আমি মনে মনে ওয়াদা করেছিলাম আমার চশমাওয়ালি ম্যাডামকে কেবল আমার স্ত্রী রূপেই দেখব। তোমার ওই যন্ত্রণার মুহূর্তে যদি তোমাকে দেখে আমার অন্তরের কোনো এক কোণেও এক সেকেন্ডের জন্য তোমাকে কুৎসিত মনে হতো, তবে আমি নিজেকে অনন্তকাল ক্ষমা করতে পারতাম না। নুসরাত স্তব্ধ হয়ে গেল। ধরা গলায় বলল, আপনার কি নিজের উপর ভরসা ছিল না? নির্জন হাসল, তবে সেই হাসিতে বিষাদ ছিল। নিজের ওপর ভরসা ছিল, কিন্তু আমার নভসের ওপর ভরসা ছিল না। আমি চেয়েছিলাম আমার হৃদয় তোমার সৌন্দর্য যেন সারা জীবন অমিলন থাকে। নুসরাত অপলক দৃষ্টিতে নির্জনের দিকে তাকিয়ে রইল। একটা মানুষ এতটা অমায়িক, এতটা গভীর চিন্তার অধিকারী হয় কি করে? নুসরাত পরম শ্রদ্ধায় বলল, আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ আপনি, আমার স্বামী। নির্জন নুসরাতের কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, আর আমরা দেখা সবচেয়ে মায়াবতী আর সুন্দরী নারী হলে তুমি, আমার চশমাওয়ালি ম্যাডাম, আমার স্ত্রী। সেই ললাট চুম্বনের মধ্যে দিয়ে শুরু হলো তাদের অনন্তকালের এক নতুন যাত্রা। সমস্ত ক্ষত আর দাগ যেন ভালোবাসার স্পর্শে মিলিয়ে গেল। সারাদিনের ধকলের কারণে টিনা আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। টিনার ঘুমের অভ্যাস খুব শান্ত। সে ঘুমানোর পর খুব একটা নড়াচড়া করে না। একই বিছানায় আরিয়ানের সাথে ঘুমানোর অস্বস্তি থেকে বাঁচতে সে সাধারণত কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, কিন্তু আজ আবহাওয়াটা তুলনামূলক গরম, তাই কম্বল গায়ে দেওয়া সম্ভব হয়নি। তবে টিনা নিজের শাড়িটা বেশ ভালোভাবে শরীরের সাথে পেঁচিয়ে নিয়ে শুয়েছে। নিঝুম রাত। এক হাত মাথার নিচে রেখে অপলক দৃষ্টিতে টিনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। কি অসম্ভব মায়াবী লাগছে মেয়েটাকে, ঠিক যেন কোনো ছোট্ট বাচ্চা গভীর শান্তিতে ঘুমাচ্ছে। টিনার এই নিষ্পাপ ভঙ্গি দেখে আরিয়ানের বারবার হাসি পাচ্ছে। আরিয়ানের চোখে আজ ঘুম নেই, হৃদয় এক অদ্ভুত চঞ্চলতা। সে দীর্ঘশ্বাস ফেলে আফসোসের সুরে বিড়বিড় করে বলল, বউগো, একবার তো ঘুমের ঘোরেও ভুল করে আমার শরীরে হাত পা ছুঁড়ে মারতে পারো, তাতে কি আমি খুব রাগ করবো নাকি? টিনার কপালে আর গালে কিছু অবাধ্য কাজল কালো চুল ছড়িয়ে আছে। আরিয়ান আর থাকতে না পেরে আলতো হাতে সেই চুলগুলো সরিয়ে দিতে গেল। এক পর্যায়ে সে টিনার কপালে গভীর অনুরাগে একটা চুমু খেতে চাইল, কিন্তু আরিয়ান টিনার অতটা কাছাকাছি হওয়া মাত্রই টিনার ট্যাপ ট্যাপ করে চোখ খুলে ফেলল। টিনার ঘুম বরাবরের মতোই খুব পাতলা, সামান্য শব্দ বা স্পর্শেও ঘুম ভেঙে যায়। টিনাকে হঠাৎ সজাগ হতে দেখে আরিয়ান মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। হার্টবিট যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, তবে সে নিজেকে সরালো না। আরিয়ানের মুখ তখন ঠিক টিনার মুখের খুব কাছে। টিনা ভয়ার্থ এবং কাঁপা কণ্ঠে বলল, আপনি এইখানে কি করছেন? সরুন। টিনার কথা শুনে আরিয়ান মৃদু হাসলো। টিনা কিছুতে আরিয়ানের মতিগতি বুঝতে পারছে না। এই লোকটা কি সত্যি তাকে ঘৃণা করে নাকি সবটাই অভিনয়? আরিয়ান নিজেও এক দোটানায় পড়ে গেল। এখন যদি সে ঝট করে টিনা থেকে দূরে সরে যায়, তবে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে যে সে ইচ্ছে করে টিনার কাছে এসেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আরিয়ানের মাথায় হুট করে একটা বুদ্ধি খেলে গেল। সে নিজের মুখে চরম গাম্ভীর্য ফুটিয়ে তুলে অদ্ভুত এক চাহনিতে টিনার দিকে তাকিয়ে বলল, কে তুমি? আমার পেছনে কি করছো? টিনার মুখ অবাক হয়ে হা হয়ে গেল। সে বিস্ময় ভরা স্বরে বলল, আমাকে চেনেন না? আরিয়ান নিজের ভেতরে দলা পাকিয়ে আসা চাপা হাসিটা অতি কষ্টে চেপে রেখে বলল, না, আমার পেছনে তোমার কি কাজ? টিনা নিজের চোখ দুটো বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কি বলছে এই লোকটা? আরিয়ান এবার আরো এক কাঠি বাড়িয়ে বলল,
একটা অপরিচিত ছেলের রুমে একা এইভাবে চলে আসলে তোমার লজ্জা করলো না? আজকাল ছেলেটাও কোথাও নিরাপদ না। টিনা অবাকে শেষ সীমানায় পৌঁছে গেছে। হঠাৎ করে মানুষের স্মৃতিশক্তি কি করে চলে যেতে পারে? আপনি কি মাথায় সমস্যা হচ্ছে? এভাবে উল্টাপাল্টা কথা কেন বলছেন? আরিয়ান মনে মনে হাসলো। পরিকল্পনা সফল হচ্ছে দেখে সে এবার একইভাবে টিনার উপর ঝুঁকে থাকা অবস্থায় বিছানায় জোরে জোরে কয়েকটা আঘাত করলো নিজের হাত দিয়ে। এমন একটা ভাব করলো যেন সে প্রচণ্ড উত্তেজিত আর তার মাথায় সত্যি কোনো বড় সমস্যা হচ্ছে। আরিয়ানের এই বুদ্ধি হাতে নাতে কাজে লাগলো। টিনার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। টিনা আবারও আরিয়ানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলল। শুনুন, আমি আপনাকে ঔষধ এনে দিচ্ছি। আরিয়ান চিৎকার করার ঢঙে বলল। কিসের ঔষধ? আমার কোনো ঔষধ লাগবে না। টিনা কিছুতেই মেলাতে পারছে না। সাধারণত প্রত্যেকবার আরিয়ানের মাথায় সমস্যা হলে সে ঘরে জিনিসপত্র ভাঙচুর করে অথবা রাগে হিতাহিত জ্ঞান শুনে টিনার উপর হাত তোলে, কিন্তু আজকের এই পাগলামির ধরনটা এমন অন্যরকম কেন? হঠাৎ আরিয়ান টিনার ঘাড়া চুলের গভীরে মুখ ডুবিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য টিনার নিঃশ্বাস যেন স্তব্ধ হয়ে গেল। এই প্রথম সজ্ঞানে সে আরিয়ানের এত নিবিড় আর উষ্ণ স্পর্শ টের পাচ্ছে। টিনা চোখ খিচিয়ে বন্ধ করে নিল। শ্বাসরুদ্ধ করে এর মতো অবস্থা হয়ে গেছে টিনার। আরিয়ান মনে মনে মুচকি হাসলো। মনে মনে পণ করলো এখন থেকে এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। তাতে অন্তত এই জেদি মেয়েটার কিছুটা কাছে আসা যাবে। টিনা অস্বস্তিতে আরিয়ানকে ঠেলে দূরে সরাতে চাইলে আরিয়ান তাকে আরও জোরে সোরে চেপে ধরল। আরিয়ান এবার গম্ভীর স্বরে ধমক দেওয়ার মতো করে বলল। একদম নড়বে না, নড়লে একদম মেরে ফেলবো। টিনা ভয়ে একটা শুকনো ঢোক গিলল। লোকটা যে এখন হিতাহিত জ্ঞান শূন্য তা সে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। আরিয়ানের অবাধ্য আলিঙ্গন থেকে নিজেকে ছাড়ানোর কোনো পথ না পেয়ে টিনা পাথরের মূর্তির মতো একদম সোজা হয়ে শুয়ে রইল। ঘরময় শুধু তপ্ত নিঃশ্বাসের শব্দ। হঠাৎ টিনার মনের ভেতরে জমাট বাঁধা অভিমানগুলো গলে এক অদ্ভুত মায়া সৃষ্টি হলো। সে নিজের একটা হাত আরিয়ানের পিঠে রাখলো আর অন্য হাতটা অতি সন্তর্পণে আরিয়ানের চুলে ডুবিয়ে দিল। পরম আবেশে সে আরিয়ানকে নিজের হৃদস্পন্দনের কাছে টেনে নিল। আরিয়ান টিনার এই অভাবনীয় কাণ্ডে ভীষণ অবাক হলো। বুকের ভেতরটা ওর তোলপাড় করে উঠল। নিজের অভিনয় বজায় রাখতে আরিয়ান এবার গভীর ঘুমের ভান করল। সে ছন্দময় জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যাতে ত্রিনা মনে করে লোকটা সত্যি ঘুমিয়ে পড়েছে। আরিয়ানের সেই নিঃশ্বাসের শব্দগুলো ত্রিনা নিশ্চিত হলো যে সে ঘুমিয়ে গেছে। ত্রিনা এবার আরিয়ানের কপালে আলতো করে নিজের আঙ্গুল ছোঁয়ালো। অস্ফুট স্বরে আপন মনেই বলে উঠল। রাগী সাহেব, আপনার সেই মায়াবতী কন্যা নিঃসন্দেহে ভাগ্যবতী। দেখুন না, আমি আপনার কেবল নামমাত্র স্ত্রী। এখন আপনি নিজের মাঝে নেই বলেই হয়তো আমার এত কাছে। মানুষ কতটা অভাগী হলে নিজের স্বামীকেও আপন করার অধিকার পায় না জানেন? মেয়েদের মন বড় অবুঝ আর নির্লজ্জ হয়। আপনি আমার নন এটা জেনেও আপনাকে ঘৃণা করতে চেয়ে বারবার আপনার এই কঠিন রূপের প্রেমে পড়েছি আমি। আপনাকে ভালোবেসে ফেলেছি মিস্টার আরিয়ান। টিনার কথাগুলো তীরের মতো আরিয়ানের হৃদয়ে বিঁধল। সে আর চুপ থাকতে পারল না। ঘরের মাঝে আরিয়ান হঠাৎ গম্ভীর অথচ অত্যন্ত আর্দ্রকণ্ঠে বলে উঠল। তবে থেকে যাও না আজীবন আমার পাশে, আমার সত্যিকারের সহধর্মিণী হয়ে। তুমি অনেক ভালোবাসবো, আমি ভালোবাসি তোমায় আমার শ্যামলিনী। টিনা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর ম্লান কিন্তু মধুর এক চিলতে হাসলো। সে ভাবলো আরিয়ান হয়তো ঘুমের ঘোরে বা অসুস্থতার ঘোরে এই কথাগুলো বলছে। টিনা অনুচ্চ স্বরে বলল। যাক, আপনার এই অসুস্থতার খাতিরে হলেও যে আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে পেয়েছি, এটাই আমার পরম ভাগ্য। আপনার এই মায়া মাখানো মিথ্যাটুকুই না হয় আমার সারা জীবনের পুঁজি হয়ে থাক। আরিয়ান টিনার বুকের মাঝে মুখ লুকিয়ে মৃদু হাসলো। তবে সেই হাসির আড়ালে থাকা গভীর তৃপ্তি টিনার চোখে ধরা পড়ল না। টিনা খুনাক করে জানতে পারল না যে আরিয়ান যা বলেছে তা সম্পূর্ণ সজ্ঞানে এবং হৃদয়ের অন্তঃস্থল থেকেই বলেছে। রাতে সেই নিভৃত অন্ধকারে ঝিঝি পোকার ডাক আর তপ্ত নিঃশ্বাসের ভিড়ে এক অসমাপ্ত প্রেমের গল্প যেন এক নতুন করে প্রাণ পেল। রাতের গভীর অন্ধকারে ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছেন এনামুল মির্জা। চারিপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সব বাবার কাছে সম্ভবত সবচেয়ে কষ্টের সময় এটাই, নিজের কলিজাটুকরোকে তিল তিল করে বড় করে একদিন অন্যের ঘরে পাঠিয়ে দেওয়া। এনামুল মির্জার চোখের সামনে ভেসে উঠছে ছোট্ট নুসরাতের মুখটি। ওই তো সেদিনও মেয়ের কতটুকু ছিল, অথচ আজ সে অন্য বাড়ির ঘরণী কারো স্ত্রী। স্মৃতির পাতায় ডুব দিতেই এনামুল মির্জার গাল বেয়ে দুফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। তিনি তার জীবনে মেয়ের কোনো ইচ্ছে কখনো অপূর্ণ রাখেননি, কিন্তু মাত্র একবার একটা বিশেষ আবদার তিনি রাখতে পারেননি। আর সেই দিনের পর থেকে নুসরাত আর কখনো তার বাবা মায়ের কাছে কোনো আবদার করেনি। শুধু বাবা মা নয়, পৃথিবীর কারো কাছে সে আর কিছু চায়নি। সেই নীরব অভিমানটা আজও এনামুল মির্জাকে কুরে কুরে খায়। তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়ালেন স্ত্রী ফারহানা বেগম। মেয়ের শূন্যতা তাকেও খুব ভাবিয়ে তুলছে। স্ত্রীকে দেখে এনামুল মির্জা দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। আকাশে একরাশ তারার দিকে তাকিয়ে তিনি ধীর স্বরে ডাকলেন।
ফারহানা। ফারহানা বেগম স্বামীর দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন। হুম। এনামুল মির্জা এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। আমার মেয়ে কি এখনো আমার উপর অভিমান করে আছে? ফারহানা বেগম কিছুটা অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন, ম্লান কণ্ঠে বললেন। তুমি সেসব কথা এখনো ভুলতে পারোনি? কি করে ভুলি বলো? একটা মাত্র মেয়ে, অথচ সেই দিন তার আবদারটা রাখতে পারেনি। যদিও সে সিদ্ধান্ত নিয়ে আমার কোনো অনুশোচনা নেই, কিন্তু কষ্টটা অন্য জায়গায়। মেয়েটা যে সেই থেকে আমার কোনো দিন আমার কাছে কিচ্ছু চাইনি। আগের মতো কখনো বলেনি, আব্বু আমার জন্য এটা এনো ওটা এনো। আজ বুকটা কেমন জানি ব্যথায় টনটন করছে। ফারহানা বেগম স্বামীর হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন। সব ভুলে যাও। নুসরাত এখন অন্য বাড়ির বউ। ও বড় হয়েছে, সব বুঝে। পুরনো কথা ভেবে এখন আর কষ্ট পেও না। এনামুল মির্জা আর কোনো কথা বললেন না, কেবল আকাশের বিশালতার দিকে তাকিয়ে আবারও এক দীর্ঘশ্বাস ফেললেন। সকাল সকাল নুসরাত ঘুম থেকে জেগে উঠেছে। শাওয়ার নিয়ে রুম থেকে বের হতেই দেখল নির্জনের মা মাহমুদা বেগম রান্নাঘরে ব্যস্ত। নুসরাত মাথায় ওড়নাটা টেনে ভালো করে চুলগুলো ঢেকে নিল, যদিও ভেজা চুলের কারণে ওড়নাটা কিছুটা ভিজে উঠেছে। রান্নাঘরে ঢুকতেই মাহমুদা বেগম একবার আর চোখে নুসরাতের দিকে তাকালেন, তারপর অবজ্ঞার সাথে দৃষ্টি সরিয়ে নিলেন। নুসরাত জড়সড় হয়ে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম। পরিবেশটা স্বাভাবিক করার জন্য এর চেয়ে ভালো কোনো সম্বোধন এই মুহূর্তে নুসরাতের জানা নেই। মাহমুদা বেগম হাতের কাজ থামালেন না, যান্ত্রিকভাবে সালামের উত্তর দিলেন। নুসরাত আবারও বিনীত সুরে প্রশ্ন করল। আমি কি কোনো কাজে আপনাকে সাহায্য করব? এবার মাহমুদা বেগম হাতের খুন্তিটা রেখে নুসরাতের দিকে ঘুরে দাঁড়ালেন, কড়া গলায় বললেন। সকাল সকাল আমার মাথা খেতে চলে আসলে। আচ্ছা, আমার একটা কথা ঠিকঠাক উত্তর দাও তো দেখি। নুসরাত নিচু চোখে তাকে মৃদু স্বরে বলল। জি বলুন। আমার ছেলেটাকে কি তুমি কোনো জাদুটোনা করেছ? তোমার জন্য আমার সোনা টুকরো ছেলেটা আমাদের সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করেছে। কি এমন জাদু আছে তোমার মাঝে? রূপ যা একটু ছিল তাও তো এই পোড়া দাগে শেষ। কি দেখে আমার ছেলেটা পাগল হয়ে তোমাকে বিয়ে করতে গেল, আমি তো ভেবেই পাই না। নুসরাত নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করলো, তার দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। কি উত্তর দিবে সে? মাহমুদা বেগম তো ভুল কিছু বলেনি। আয়নায় নিজের মুখটা সে নিজেও তো দেখতে পারে না। অপমানে আর কষ্টে নুসরাতের বুক ফেটে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। ভালোবেসে বিয়ে করেছি, রূপ দেখে নয়। নুসরাত এবং মাহমুদা বেগম দুজনেই চরম অবাক হয়ে দরজার দিকে তাকালেন। দেখলেন নির্জন শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নির্জন এগিয়ে এসে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল। কি শুরু করলে আম্মু? তোমার থেকে অন্তত এমন ব্যবহার আশা করিনি। মাহমুদা বেগম ছেলেকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বললেন। তুই একদম চুপ কর নির্জন, বড়দের মাঝে কথা বলবি না একদম। নির্জন এবার মায়ের আরো কাছে এসে নরম সুরে বলল। আচ্ছা আম্মু, তুমি তো সব সময় আমার ভালো চেয়েছো। আমি যখন মেডিকেলে চান্স পেলাম তখন সবচেয়ে বেশি খুশি তুমিই হয়েছিলে। আমি যখন ডাক্তার হলাম আমার চেয়েও বেশি আনন্দ ছিল তোমার চোখে। কিন্তু আজ যখন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, তখন তখন আমার সেই খুশিতে তুমি কেন খুশি হতে পারছো না? মাহমুদা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন, তার মুখে কোনো উত্তর নেই। নির্জন যখন আরো কিছু বলতে উদ্যত হলো তখন নুসরাত মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলে উঠল। প্লিজ থামুন। কি শুরু করলেন এসব? এটা আমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার, আপনার তো এর মাঝে কথা বলার দরকার নেই। মা মেয়ের মাঝে কোনো খুনসুটি বা ঝামেলা হলে সেটা আমরাই সমাধান করব। আপনি কেন মাঝখানে কথা বলছেন? নির্জন আর মাহমুদা বেগম দুজনেই যেন আকাশ থেকে পড়লেন। নির্জন মনে মনে ভাবল, যার জন্যে করি চুরি সেই বলে চোর। সে আর কথা না বাড়িয়ে গটগট করে নিজের রুমে চলে গেল। মাহমুদা বেগম কিছুক্ষণ অবাক হয়ে নুসরাতের দিকে তাকিয়ে রইলেন। নুসরাত নিচু স্বরে বলল। সরি মা, নির্জনের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মাহমুদা বেগম আর কিছু বললেন না। তবে নুসরাতের এই বুদ্ধিমত্তায় তার মনের বরফ যেন কিছুটা গলতে শুরু করলো। নুসরাত এক কাপ কফি বানিয়ে রুমে গেল। দেখল নির্জন গম্ভীর মুখে বিছানায় বসে আছে। নুসরাতকে দেখে সে মুখ ঘুরিয়ে নিল। নুসরাত মনে মনে হাসলো। সে কফিটা টেবিলে রেখে নির্জনের একদম পাশে গিয়ে বসলো। কি ব্যাপার, খুব রাগ হলো? রাগ হবে না, আমি তোমার পক্ষ নিলাম আর তুমি আমাকে ঝাড়ি দিলে। নির্জন গাল ফুলিয়ে বলল। হয়তো কারণ দেখি না। স্বামীকে সবসময় শাশুড়ির সামনে হিরো হতে নেই, মাঝে মধ্যে একটু ভিলেন সাজলে সম্পর্ক ভালো থাকে। নির্জন কথা বলল না। তবে সে যে নুসরাতের উপস্থিত বুদ্ধিতে মনে মনে ভীষণ খুশি হয়েছে তা প্রকাশ করল না।
নির্জনের পরনে তখন একটা সাধারণ টি শার্ট। নুসরাত মুচকি হেসে মাথা নিচু করে ফিসফিস করে বলল, আচ্ছা, এই অবস্থায় বাইরে কেন গিয়েছিলেন? আপনার গলায় যে লিপস্টিকের দাগ লেগে আছে। নির্জন এবার নুসরাতের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। তারপর হঠাৎ নুসরাতকে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলল, থাকুক না একটু একটু দাগ, কি হয়েছে তাতে? আমার বউয়ের ভালোবাসার চিহ্ন তো। কথাটা বলতে বলতে নির্জন নুসরাতকে আরও শক্ত করে জাপটে ধরল। নুসরাত নির্জনের মতলব বুঝতে পেরে তাকে জোর করে একটা ধাক্কা দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। গাল দুটো লাল করে বলল, এবার ওয়াশরুমে যান তো, আজ মির্জা বাড়িতে যাওয়ার কথা, মনে আছে তো? নির্জন অলস ভঙ্গিতে বিছানার উপর হয়ে শুয়ে পড়ল। এই জন্যই গুণীজনেরা বলে বোকা মেয়েকে বিয়ে করা উচিত। তোমার মতো বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করলে তো বাপ হতে 10 বছর সময় লাগবে। নির্জনের মুখে এমন লাগাম ছাড়া কথা শুনে নুসরাত যেমন অবাক হলো, তেমনি লজ্জায় লাল হয়ে গেল। যেই লোকটা এতদিন কেবল আদর্শ প্রেমিক ছিল, সে যে এতটা রসিক হতে পারে তা নুসরাতের ভাবনার বাহিরে ছিল। সে লাজুক হেসে বলল, এত লজ্জাহীন আপনি, জানতাম না তো। নির্জন মাথা তুলে তাকে বলল, এই যে ম্যাডাম, আপনি আপনি করা এবার বন্ধ করো তো বউজান। স্বামী হই তোমার, এখন থেকে তুমি করে ডাকবে। নুসরাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, মুচকি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। নির্জন নুসরাতের যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের মনেই হাসল। জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে পাওয়ার সুখ আজ তার পুরো অস্তিত্বে মিশে আছে। আরিয়ান ঘুম থেকে উঠে দেখলো পাশে তৃণা নেই। সকাল সকাল মেয়েটার মুখ না দেখে মন কিছুটা ব্যথিত হলো। তবে তখনই তার মাথায় গতকালের করা প্ল্যানটা এলো। আজ সন্ধ্যায় একটা ক্যাফে বুক করেছে সে। সেখানে তৃণাকে আরিয়ান মনের সব জমানো ভালোবাসার কথা বলবে। আর এই বিশেষ পরিকল্পনাটির কথা নৌশি, আদনান, মিতু আর রোহান সবাই জানে। আরিয়ান নিজের মনেই মুচকি হাসলো। রাতে সারপ্রাইজটা পুরোপুরি সার্থক করার জন্য ভাবলো এখন ট্রিনার সাথে একটু অন্যরকম আচরণ করা দরকার। ঠিক তখনই দেখা গেল ট্রিনা রুমে ঢুকছে, হাতে কফির মগ। কয়েকদিন ধরে আরিয়ানের একটা বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ট্রিনার হাতের কফি ছাড়া সকালটা শুরু হতে একদম ভালো লাগে না। ট্রিনা ঘরে ঢুকে স্বাভাবিক স্বরে বলল, উঠে পড়েছেন? আরিয়ান চট করে নিজের মুখ গম্ভীর করার নাটক করে বলল। দেখতেই তো পাচ্ছ। টিনা এবার ভ্রু কুচকে আরিয়ানের দিকে তাকালো। তবে আরিয়ানের কর্কশ কথাগুলো এখন আর আগের মতো গায়ে মাখে না। সে কফির মগটা এগিয়ে দিল। টিনা কিছু বলার আগেই আরিয়ান বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। কফি দিতে হবে না, আমি নিজে কফি বানিয়ে খেতে পারবো। টিনা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিয়ের প্রথম দিন ঠিক এই কথাগুলি আরিয়ান বলেছিল। সেই স্মৃতিগুলো অনায়াসে ভেসে উঠল তার মনে। টিনা আর জোরাজুরি করল না, ম্লান মুখে বলল, আচ্ছা, খাবেন না যেহেতু তাহলে নিয়ে চলেন, যাচ্ছি। আরিয়ান বুঝলো টিনা অতটা জেদ করবে না, তাই নিজে থেকে কফির মগটা এক প্রকার কেড়ে নিয়ে বলল, আচ্ছা, এনেছো যখন তখন দেখি কেমন হলো। আরিয়ান এক চুমুক দিল। টিনার হাতের কফির মজাই আলাদা। এক চুমুকেই মনটা শান্ত হয়ে যায়। তবুও নিজের নাটক বজায় রাখার জন্য আরিয়ান মুখ বিকৃত করে বলল, আচ্ছা, কি বানালে এটা? এ কি কফি বলে? জঘন্য হয়েছে। টিনা কিছু বলল না, মাথা নিচু করে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। আরিয়ান নিজের মাথা সামান্য কাত করে টিনার মুখের অভিব্যক্তি পড়ার চেষ্টা করলো। টিনা চলে যাওয়ার জন্য পেছন ফিরতে আরিয়ান বাঁকাস্বরে বলে উঠল, রাতের বেলা তুমি যে আমার কাছে আসতে চাও, এটা কি ঠিক? টিনা থমকে দাঁড়িয়ে অবাক হয়ে তাকালো। ভ্রুজোড়া কুচকে বলল, আমি আপনার কাছে আসতে চাই। কখন? আরিয়ান কফির মগ হাতে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, থাক, এত ভালো মানুষ আসার চেষ্টা করতে হবে না। কাল রাতে তো খুব আহ্লাদ দেখাচ্ছিলে। টিনা আরিয়ানের এই অদ্ভুত ব্যবহারের কোনো মানে খুঁজে পেল না। সে নিজেকে সামনে নিয়ে বলল, নিয়ে আসুন, খাওয়া দাওয়া করে ওষুধ খাবেন। আরিয়ান এবার ভাবলেশীন ভঙ্গিতে বলল, তুমি তো আবার সেই মায়াবতীকে দেখতে চেয়েছিলে, দেখবে না? টিনা আরিয়ানের দিকে পূর্ণ দৃষ্টি দিল। সেই দৃষ্টিতে কষ্ট, হাসি কিংবা ঘৃণা কিছুই তেমন লক্ষ্য করা গেল না। টিনা শান্ত স্বরে বলল, দেখা করাবেন? আজ সন্ধ্যায় মায়াবতীকে প্রপোজ করব, তুমি যাবে আমার সাথে? টিনা তৎক্ষণাৎ আরিয়ানের থেকে চোখ সরিয়ে নিল। বুকটা যেন কোনো এক অদৃশ্য চাপে দুমড়ে গেল। সে ধরা গলায় বলল, আমি গিয়ে কি করব? দেখবে আমার ভালোবাসার মানুষকে, তাকে হিংসার কারণে দেখতেও যাবে না। টিনা নিজের ঠোঁটে বিষণ্ণভাবে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, যাব না কেন, অবশ্যই যাব। নিজে ভাগ্যবতী না হতে পারি, সেই ভাগ্যবতীকে তো দেখাই যায়। বলে টিনা দ্রুত পেছনে ফিরল। এক পা এগিয়ে আবারও থামল সে। তারপর ধীর পায়ে পেছনে ফিরে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল,
একটা কথা বলবো? আরিয়ান ভ্রু নাচিয়ে বলল। হুম, বলো। মানুষের পোষা প্রাণীর ওপরও মায়া হয়, এমনকি দীর্ঘদিনের ব্যবহৃত আসবাবপত্রের উপরও মায়া বা ভালোবাসা জন্মায়। আমি কি সেসব জিনিসের চেয়েও নিকৃষ্ট যে দীর্ঘদিনের পথ চলায় আমার প্রতি আপনার এক ফোঁটা মায়া বা ভালোবাসা জন্মালো না? আরিয়ান কোনো উত্তর দিল না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। টিনা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, চটজলদি জায়গা ত্যাগ করলো। রোহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে পরখ করে নিচ্ছিল। বিছানা গোছাতে গোছাতে মিতু আর চোখে স্বামীর দিকে তাকালো। রোহান সুগন্ধি মাখতে মাখতে জিজ্ঞাসা করলো। কিছু লাগবে তোমার? ফেরার পথে নিয়ে আসবো? মিতু হাতের কাজ থামিয়ে শান্ত স্বরে বলল। না, কিছু লাগবে না। আচ্ছা, আজ অফিসে না গেলে হয় না? রোহান হাসলো। মিতুর পেছনে গিয়ে দু হাতে তার কোমর জড়িয়ে ধরল সে। আয়নায় স্ত্রীর প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বেশি সময় লাগবে না, এই ধরো ঘন্টাখানেক, তারপরে চলে আসবো। মিতু চুপ করে রইল, তার চোখে মুখে একরাশ দুশ্চিন্তা। রোহান মিতুর কাঁধে মুখ রেখে আদুরে গলায় বলল। কি হলো? কিছু বলতে যাচ্ছ, বলে ফেলো। তোমার এই প্রেমিক পুরুষ তোমার সব কথা শুনতে প্রস্তুত। মিতু ঘুরে দাঁড়িয়ে রোহানের শার্টের বোতাম ঠিক করতে করতে বলল। আমাকেও সাথে নিয়ে যাও। রোহান ভ্রু কুঁচকে তাকালো। তুমি অফিসে গিয়ে কি করবে? অফিস থেকে ফেরার পথে দুজনে মিলে একবার ডক্টর ওখান থেকে ঘুরে আসতাম। রোহানের মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। সে মিতুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। এত ডক্টর ডক্টর কেন করছো নীলাঞ্জনা? আমাদের পরিবার তো সুখেই আছে, একটা বাচ্চাই কি সব? সব না ঠিকই, তবে সংসারটা তো পরিপূর্ণ হয় না। মিতুর কণ্ঠে আর্তনাদ। রোহান দীর্ঘশ্বাস ফেলে মিতুর চোখের দিকে তাকিয়ে আচমকা বলে বসল। আমাকে ছেড়ে যাওয়ার এত তাড়া তোমার? রোহানের মুখ থেকে এমন কথা শুনে মিতু চমকে তাকালো, টলমল চোখে চেয়ে থেকে বলল। এসব কি বলছো? তোমাকে কেন ছেড়ে যাব? যদি ডক্টর বলে সমস্যা আমার, তখন তো নির্ঘাত আমায় ছেড়েই যাবে, তাই না? রোহানের গলায় একরাশ অনিশ্চয়তা। মিতু আর নিজেকে সামলাতে পারল না, দ্রুত রোহানের চওড়া বুকে মুখ লুকালো সে। ডুকরে কেঁদে উঠে কাপা কণ্ঠে বলল। কখনো না। একমাত্র সাদা কাপড় পরেই ঘর, আর তোমাকে ছেড়ে যাব তার আগে নাই। রোহান মিতুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল। এভাবে বলো না, কষ্ট হয়। আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। সন্ধ্যার দিকে ক্যাফেতে যাওয়ার জন্য ট্রিনা তৈরি হয়েছে, তবে এই সাজগোজের পেছনে কোনো আনন্দ নেই, আছে একরাশ বিষণ্ণতা। নিজের স্বামী অন্য কোনো মেয়েকে প্রপোজ করবে আর তাকে সেখানে দাঁড়িয়ে সাক্ষী থাকতে হবে, এটা ভাবতে ট্রিনার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাইরে থেকে সে নিজেকে যতটা শক্ত দেখানোর চেষ্টা করছে, ভেতরটা ঠিক ততটাই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষের যখন আর কিছু করার থাকে না, তখন কেবল দীর্ঘশ্বাসী হয় তার একমাত্র সঙ্গী। কিন্তু সবকিছুর মাঝে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শাড়িটা নিয়ে। সিল্কের এই শাড়িটা একা সামলে পরা ট্রিনার জন্য বেশ কঠিন। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সে কুচিগুলো ঠিক করতে পারছে না। নিরুপায় হয়ে ট্রিনা নওশী আর মিতুর কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবাই আজ তাকে এড়িয়ে যাচ্ছে, এক একজন এক একটা অদ্ভুত অজুহাত দিচ্ছে। মিতুকে যখন ট্রিনা বলল, ভাবি আমাকে একটু শাড়িটা পরতে হেল্প করো না? তখন মিতু কোনো দিকে না তাকিয়ে বলল। আরে ট্রিনা, এখন তো পারবো না, বাচ্চাকে খাবার খাওয়াতে হবে। ট্রিনা বোকার মতো তাকিয়ে রইল। এই বাড়িতে বাচ্চা এলো কোথা থেকে যে মিতু তাকে খাবার খাওয়াবে? মিতু ট্রিনার কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে গেল। এরপর ট্রিনা যখন নৌশীকে ধরল, তখন নৌশী মুখ কুঁচকে বলল। বৌমনি, আমার না হাতে খুব ব্যথা, আমি একদম হাত ওপরে তুলতে পারছি না। শাড়ি ঠিক করে দিতে গেলে হাতে ব্যথা বাড়ে কিনা সেটা ট্রিনার মাথায় ঢুকলো না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে ভাবছে সবাই কি তার উপর কোনো কারণে রেগে আছে, না হলে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে। এদিকে নৌশী আর মিতু দরজার আড়ালে উকি দিয়ে চুপি চুপি সব দেখছিল। মিতু ফিসফিস করে নৌশীকে জিজ্ঞাসা করলো। আরিয়ান কোথায়? নৌশী উত্তর দিল। দাদাভাই তো নিচে, আমাদের আর বৌমনির জন্য অপেক্ষা করছে। মিতু নৌশীর দিকে তাকিয়ে রহস্যময় হাসলো, বলল। যাও গিয়ে আরিয়ানকে বলো যে ট্রিনা ওকে রুমে ডাকছে। নৌশী অবাক হয়ে তাকালো। সে ভ্রু কুচকে বলল। কিন্তু কেন ভাবি? আর আমরাই বা কেন বৌমনিকে শাড়ি পরতে সাহায্য করছি না? ও একা খুব কষ্ট পাচ্ছে। মিতু নৌশীর গালে একটা চিমটি কেটে হেসে বলল। তোমার ছোট মাথায় এত কিছু ঢুকবে না গনৌশী, যেটা বললাম সেটাই করো, যাও। নৌশী মনে মনে বেশ ক্ষুব্ধ হলো। 18 বছরের পূর্ণবয়স্ক একটা মেয়েকে সবাই বারবার ছোট বলছে, এটা কি মানা যায়? তবে মিতুর কথা অমান্য না করে সে নিচেই গেল। আরিয়ানকে গিয়ে বলল। দাদাভাই, বৌমনি তোমাকে উপরের রুমে ডাকছে, জরুরি কোনো কাজ আছে বোধহয়।
টিনার দিকে শাড়ি নিয়ে হিমশিম খাচ্ছে, কোনোভাবে ঠিক করতে পারছে না। ইচ্ছে হচ্ছে শাড়িটা ছুঁড়ে ফেলে দিতে। এই শাড়ি পরাচ্ছে 20 জনের রান্না করাও ঢের সহজ। ঠিক তখনই দরজা খোলার আওয়াজ হলো। ত্রিনা ভেতর থেকে লক করেনি, শুধুমাত্র দরজাটা ভিড়িয়ে রেখেছিল। আরিয়ানকে ঘরে ঢুকতে দেখে ত্রিনা হকচকিয়ে গেল। শাড়িটা তাড়াহুড়ো করে শরীরের সাথে পেঁচিয়ে নিয়ে বলল। কি সমস্যা আপনার? নক না করে চলে এসেছেন কেন? আরিয়ান নির্লিপ্ত মুখে বলল। নিজের রুমে আসতেও কি এখন নক করতে হবে? বাই দ্য ওয়ে, ডাকছিলেন কেন? কই না তো। কিন্তু নর্সে যে বললো তুমি আমাকে ডাকছো। টিনা আবারও বিরক্তি নিয়ে বলল। ডাকিনি আপনাকে, যান এখান থেকে। আরিয়ান মাথা নেড়ে সায় দিয়ে ফিরে যেতে নিলে ত্রিনা দোটানায় পড়ে আবারও ডেকে উঠল। শুনুন। আরিয়ান মনের ভেতরে মুচকি হেসে পেছনে ফিরল। বলো। ত্রিনা আমতা আমতা করে বলল। শাড়ি পরতে একটু সাহায্য করবেন? আরিয়ান ভ্রুকুচকে ভেতরে ঢুকলো, ঠোঁটের কোণের হাসি নাচিয়ে বলল। আমি পড়িয়ে দেব, তারপর একটু স্পর্শ লাগলে তো বলবে আমি চরিত্রহীন। ত্রিনা আরিয়ানের কথায় প্রচন্ড বিরক্ত হয়ে বলল। ফালতু কথা বন্ধ করুন, আপনি শুধু কুচিটা ধরবেন, বাকিটা আমি সামলে নেব। আরিয়ান রাজি হলো, কিন্তু সমস্যা হলো কোনোভাবেই ত্রিনা কুচির ভাঁজ ঠিক করতে পারছে না। আরিয়ান এবার ত্রিনার হাত থেকে শাড়ির অংশটা নিয়ে নিখুঁতভাবে কুচি তুলে দিল। কাজ শেষ করে দুষ্টুমি ভরা গলায় বলল। কুচি কি আমিই গুছে দেবো? ত্রিনা ঝট করে আরিয়ানের হাত থেকে কুচিটা কেড়ে নিয়ে বিড়বিড় করে বলল। অসভ্য। বলেই সে উল্টো দিকে ফিরে কুচি গুজে নিল। পুনরায় এপাশ ফিরতে দেখলো আরিয়ান রাগি চোখে তাকিয়ে আছে এবং এক পা করে সামনে এগোচ্ছে। ত্রিনা শুকনো ঢোক গিলে বলল। কি হলো আবার? কি বললে আমাকে? আমি অসভ্য? আরিয়ানের গলায় স্বর গম্ভীর। অবশ্যই। আরিয়ান আরো কাছে এগিয়ে এসে বলল। আবার বলো। ত্রিনা সাহসী হওয়ার চেষ্টা করে বলল। আপনি তো অসভ্যই, বউ হিসেবে মানেন না, অথচ যেভাবে তাকান মনে হয় গিলে খাবেন। পেছাতে পেছাতে ত্রিনার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল। আরিয়ান ত্রিনার দুপাশে দেয়ালের উপর হাত রেখে তাকে আটকে ফেলল। একদম কাছে ঝুঁকে এসে বলল। বউয়ের দিকে তাকালে কি মানুষ অসভ্য হয়ে যায়? অসভ্যতা না করে অসভ্যের ট্যাগ যেহেতু পেয়ে গেলাম, তাহলে আজ একটু অসভ্য হই। কথাটা বলেই আরিয়ান মনে মনে কুটিল হাসলো। ত্রিনার ভয়ে বুক কাঁপছে, কাঁপা কাঁপা গলায় বলল। না, আপনি অসভ্য না, আপনি ভালো মানুষ। আরিয়ান এখন ত্রিনার একদম কাছের তপ্ত নিঃশ্বাস ত্রিনার মুখে আশ্রে পড়ছে। ত্রিনার বুক দুরু দুরু করছে। সেটা ভয়ে নাকি অন্য কোনো অজানা অনুভূতির তা সে জানে না। আরিয়ান একদৃষ্টে ত্রিনার কাজল কালো চোখের দিকে তাকিয়ে আছে। ত্রিনা অস্বস্তিতে চোখ বন্ধ করে নিল। হঠাৎ আরিয়ান অস্ফুট স্বরে বলে উঠল। আমি কি তোমাকে ভালোবেসে ফেলেছি ত্রিনা? ত্রিনা চোখ বন্ধ রেখে উত্তর দিল। হয়তো না। যদি নাই হয়, তাহলে তোমার সান্নিধ্যে এলে বুকের ভেতর তীব্র কিসের ব্যথা অনুভূত হয়। কারণ তোমার নিকট হলে নিজেকে হারিয়ে ফেলে। কেনই বা আমি মুখটা দেখলে এত মায়া লাগে? ত্রিনা তৎক্ষণাৎ চোখ খুলল। সে কি ভুল শুনল নাকি আরিয়ান সত্যি এসব কথা বলছে? আরিয়ান যেন হঠাৎ সম্বিত ফিরে পেল। আবেগের বশে সত্যিটা প্রকাশ করে ফেলেছে বুঝতে পেরে সে চটজলদি সরে গেল। ত্রিনা বিস্ময় নিয়ে বলল। এইমাত্র কি বললেন আপনি? কখন কি বললাম? আরিয়ান আকাশ থেকে পড়ার ভান করল। এই যে মাত্রই বললেন। না, বলিনি তো কিছু। তোমার কানের সমস্যা হচ্ছে বোধহয়। ত্রিনা বোকার মতো তাকিয়ে রইল। সে কি চোখ বন্ধ করে ভুল স্বপ্ন দেখল? হয়তো তাই। ত্রিনা নিজেকে মনে মনে ধমক দিল। রাগী সাহেবের মুখ থেকে নিশ্চয় এত মধুর বাণী বের হবে না, অন্তত তার জন্য তো নয়। সন্ধ্যার ক্যাফেটা চারিদিকে আলোকোজ্জ্বল, চারিদিকে মৃদু আলো আর সুগন্ধি মোমবাতির এক চমৎকার মায়াবী পরিবেশ। পুরো ক্যাফেটা আরিয়ান আগে থেকে বুক করে ফেলেছে, তাই সেখানে ক্যাফের কর্মচারীরা ছাড়া বাইরের আর কেউ নেই। ক্যাফের সামনে এসে দুটো গাড়ি থামলো। একটা আরিয়ানের গাড়ি, যেটাতে আরিয়ান আর ত্রিনা এসেছে। অন্য গাড়ি থেকে একে একে নামলো নৌশি, আদনান, মিতু আর রোহান, নুসরাত, নির্জন। পুরোটা রাস্তা ত্রিনা একটা শব্দ উচ্চারণ করেনি, একবারের জন্য আরিয়ানের দিকে তাকায়নি সে। আরিয়ানও তাকে অকারণে ঘাটায়নি। ত্রিনা স্বভাবতই শান্তশিষ্ট, কিন্তু আজ তার মধ্যে যে নিস্তব্ধতা আরিয়ান দেখলো তা আগে কখনো দেখা হয়নি। গাড়ি থামতে ত্রিনা ঘর থেকে বাস্তবে ফিরল। আরিয়ান গাড়ি থেকে নেমে ত্রিনার দিকে দরজা খুলে দিয়ে বলল। নামও শ্যামলিনী। ত্রিনা গাড়ি থেকে নেমে অন্যদিকে তাকিয়ে ঝাপসা গলায় বলল। এই নামে ডাকবেন না আমাকে, অসহ্য লাগে শুনতে। আমার একটা সুন্দর নাম আছে, সেই নামে ডাকলেই হবে। আরিয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল। ঠিক আছে বৌজান। ত্রিনা অন্যমনস্ক ছিল, কিন্তু বৌজান শব্দটা কানে আসতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে নিশ্চিতভাবে কথাটা শুনেছে কিনা বুঝতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। সে ভ্রুকুচকে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল। কি বলেন আপনি, আবার বলুন তো। বললাম ঠিক আছে মায়াবতী। আরিয়ান খুব স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল। ত্রিনা অস্থির হয়ে বলল।
না না, আপনি এটা বলেননি, আপনি অন্য কিছু বলেছেন। আরিয়ান এবার ট্রিনার আরো কাছে এসে নিচু স্বরে বলল। বলেছি ঠিক আছে জান পাখি। ট্রিনার বিস্ময়ে যেন কাটছেই না, সে মাথা নেড়ে বলল। না, এটাও বলেননি, আমি স্পষ্ট অন্য কিছু শুনেছি। ট্রিনার এই চরম বোকামো আর বিভ্রান্ত চেহারা দেখে আরিয়ান মনে মনে হাসলো। এরকম বোকাও বুঝি মানুষ হয়? মেয়েটা নিজেকে কতটা শক্ত দেখানোর চেষ্টা করছে, অথচ সামান্য একটা সম্বোধনে খেই হারিয়ে ফেলছে। আরিয়ান আর দাঁড়ালো না। ট্রিনার উত্তরের তোয়াক্কা না করে মুচকি হাসতে হাসতে ক্যাফের ভেতরের দিকে ঢুকে গেল। ট্রিনা সেখানে দাঁড়িয়ে হাঁ করে আরিয়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, স্বামীর শোকে কি আমার মাথাটাই খারাপ হয়ে গেল, নাকি রাগী সাহেবের পাগলামি রোগটা এখন আমার মাথায় ভর করলো? ভুল শুনছি কেন বারবার? তখনই পেছন থেকে নৌশি এসে ট্রিনার কাঁধে হাত রাখলো। কি হলো বৌমনি, দাঁড়িয়ে কেন? ট্রিনা নিজের ঘোর কাটিয়ে বলল। হুম, না কিছু না। পেছনে সবাই তখন ক্যাফের গেটে পৌঁছে গেছে। নুসরাত, নির্জন, মিতু, রোহান আর আদনান। নৌশি ট্রিনার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ ধীর গলায় প্রশ্ন করলো। বৌমনি, তুমি কি দাদাভাইকে একটুও ভালোবাসো না? ট্রিনা নৌশির প্রশ্নে থমকে গেল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইলো। কি করে বলবে এই মানুষটা তার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে? ট্রিনা ম্লান হেসে বলল। ভালোবাসা, যে সম্পর্ক তাসের ঘরের মতো ঠুনকো, সেই সম্পর্কে ভালোবাসলেই কি আর না বাসলেই কি? বলে ট্রিনা দ্রুত ভেতরে ঢুকে গেল। নৌশি এক দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকালো। তার চোখ গিয়ে পড়ল আদনানের উপর। ছেলেটা বরাবরের মতো স্টাইলিশ শার্টের উপরে বোতাম খোলা রেখে স্মার্টলি হাঁটছে। নৌশি বিড়বিড় করে বলল। বৌমনি তো কিছুক্ষণ পর সারপ্রাইজ পেয়ে খুশিতে পাগল হয়ে যাবে, কিন্তু আমার কপালে কি কোনোদিনও সুখ হবে? ভেতরে ঢুকে নুসরাত একটা আলাদা টেবিলে গিয়ে চুপচাপ বসলো। নির্জন এসে তার পাশে চেয়ারটা টেনে নিয়ে বসলো। নুসরাতকে কিছুটা জড়সড় দেখে নির্জন নিচু স্বরে জিজ্ঞাসা করলো। মন খারাপ? নুসরাত হাসার চেষ্টা করে বলল। মন খারাপ কেন হবে? ও ভালো, আজ কিন্তু ট্রিনা বিশাল একটা সারপ্রাইজ পেতে যাচ্ছে, তাই না বলো? নুসরাত হাসলো, কিন্তু সেই হাসিতে কোথাও যেন একটা বিষণ্ণতা মিশেছিল। সে বলল। মেয়েটা সত্যিই অনেক বেশি খুশি হবে, ওর এই খুশিটা খুব প্রয়োজন ছিল। নুসরাতের নজর গেল আরিয়ানের দিকে। আরিয়ান এক ধ্যানে ট্রিনার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে আজ কোনো রাগ নেই, আছে কেবল গভীর প্রেম। নুসরাত দ্রুত চোখ সরিয়ে নির্জনের দিকে তাকাতেই দেখলো নির্জনও তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই মুহূর্তের মধ্যে তারা চোখ নামিয়ে নিল। এক অদ্ভুত লজ্জার আবেশ ছড়িয়ে পড়ল দুজনার মাঝে। হঠাৎ আদনান ক্যাফের ছোট মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে অ্যানাউন্স করলো। প্রিয় আমার বড় ভাই ও আপুরা, আপনাদের এতগুলো যুগল বা কাপলদের মাঝে আমি আর এই নাদানের বাচ্চা গ্রুপের নৈশি হলাম 1 নম্বরের পিওর সিঙ্গেল। তাই আমাদের 2 সিঙ্গেলদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা গেমের আয়োজন করেছি। আশা করি সবাই এনজয় করবেন। নৌশি এবার মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করলো। গেমটা হলো, এখানে 3 জন সুইট কাপল রয়েছে। আমরা টেবিলে একটা কলম ঘোরাবো। যে কাপলদের দিকে কলমের ক্যাপটা গিয়ে থামবে, তারা দুজন মিলে একটা গান গাইবে। সকলেই হাততালি দিয়ে রাজি হলো, কিন্তু ট্রিনা হঠাৎ গম্ভীর হয়ে বলল। যার জন্য এত আয়োজন তাকে আসতে দাও, তারপর না হয় কাপল গেম খেলা যাবে। এখন তো এখানে মাত্র 2টা কাপল। ট্রিনার কথা শুনে সবাই আর চোখে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শুধু নুসরাত কিছুটা আড়ষ্ট হয়ে রইল। মিতু এগিয়ে গিয়ে ট্রিনার কাঁধে হাত রেখে বলল। আরে বাবা, ও আসলে পরে না হয় অন্য কিছু খেলা যাবে, আপাতত চলো এই গেমটাই খেলি। ট্রিনা অনিচ্ছা সত্ত্বেও সবার জোরাজুরিতে রাজি হলো। টেবিলের মাঝখানে কলমটা রাখা হলো। ট্রিনা মনে মনে দোয়া করছিল যেন কলমটা অন্তত তাদের দিকে না থামে, কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু ঠিক করে রেখেছিল। কলমটা ভনভন করে ঘুরে ঠিক ট্রিনার আরিয়ানের সামনে এসে স্থির হলো। সবাই একসাথে চিৎকার করে উঠল। বাহ, একদম পারফেক্ট মানুষের সামনেই কলম থেমেছে। ট্রিনা মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল। প্লিজ না, আমি গান গাইতে পারি না। মিতু ছাড়ার পাত্রী নয়, সে বলল। কোনো তালবাহানা চলবে না, আমি জানি তুমি ভালো গাইতে পারো। আরিয়ান এবার ট্রিনার একদম কাছে এসে দাঁড়ালো, শান্ত স্বরে বলল। একটা গানই তো, শুরু করো। ট্রিনা বুঝতে পারলো পালাবার পথ নেই। এই মুহূর্তে তার মাথায় একটাই গান ঘুরপাক খাচ্ছিল। সে ধীর লয়ে গাইতে শুরু করলো। গানটা গাইতে গাইতে ট্রিনার কণ্ঠ কিছুটা বুঝে এলো। আরিয়ানের গভীর চোখের দিকে তাকিয়ে আর স্থির থাকতে পারল না। দ্রুত চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকালো। তখনই আরিয়ান দরাজ গলায় পরের অংশটুকু সুর তুলল। তার দৃষ্টি ট্রিনার মায়াবী মুখের উপর নিবদ্ধ। গানের কথাগুলো যেন তীরের মতো গিয়ে ট্রিনার কলিজায় বিঁধল।
ট্রিনা আর সেখানে থাকতে পারল না। দ্রুত উঠে গিয়ে ক্যাফের অন্ধকারাচ্ছন্ন এক কোণে দাঁড়ালো। দু চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। সে কতবার পণ করেছিল এই পাষাণ লোকটার জন্য আর কাঁদবে না, কিন্তু আজ কেন জানি সব বাঁধ ভেঙে যাচ্ছে। সোফায় বসে আছেন রসনারা বেগম। তার মুখটা গত কয়েকদিনে বিশ্রীভাবে শুকিয়ে গেছে। দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে স্পষ্ট। সম্পত্তির লোভে যে জাল পেতেছিলেন তা ছিঁড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা। রিনি পাশে বসে বিরক্তি নিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? মুখটা এমন করে আছো কেন? রসনারা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর হবে, আমও গেল ছালাও গেল, জীবনের সম্পত্তির এই স্বাদ আর পূরণ হলো না রে রিনি। রিনি হতাশার সুরে বলল, কি করবে আর, জালিয়াতি করে তো শেষ রক্ষা হলো না। সেদিন যে গিয়ে ড্যাডির পায়ে পড়ে এতটা নাটক করে ক্ষমা চাইলে, তবুও তো বুড়া মাপ করলো না। রসনারা বেগম বেশ কিছুক্ষণ গুম হয়ে চিন্তা করলেন, তারপর দাঁতে দাঁত চেপে বললেন, উকিলের সাথে গোপনে কথা হয়েছিল। সে বলল বুইরা তার সব সম্পত্তি এরই মধ্যে কৌশলে তৃণার নামে লিখে দিয়েছে। রিনি চমকে সোফা থেকে উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, কি বলো মাম্মি, ড্যাডি এতটা খারাপ কবে করতে পারলো? আমাদের কথা একবারও ভাবলো না? রসনারা বেগম বিরক্তিতে নাক চোখ মুখ কুচকে বললেন, তোর কথা কেন ভাববে? তুই কি তার আপন মেয়ে? তোকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য কি সে বসে আছে? রিনি দমে গিয়ে আবারও বসলো, কিন্তু তার চোখে মুখে অস্থিরতা। তাহলে বলো না, এখন আমরা কি করব? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো পথে বসতে হবে। রসনারা বেগম এবার হঠাৎ চুপ হয়ে গেলেন। তার চোখের দৃষ্টি বদলে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক ভয়ঙ্কর কুটিল হাসি। রিনি অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো? এই অবস্থায় তোমার হাসি পাচ্ছে কি দেখে? উপায় পেয়ে গেছি রে রিনি, উপায় পেয়ে গেছি। রসনারা বেগমের কণ্ঠে এক ধরনের নিষ্ঠুর উল্লাস। রিনি উৎসুক হয়ে ঝুঁকে এলো। কি উপায়? তাড়াতাড়ি বলো না। রসনারা বেগমের মুখে হাসি যেন উপচে পড়ছে। ট্রিনার বুকের ভেতরটা তখন হাহাকার করছিল। সে অপলক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছিল, একটু পরেই হয়তো কোনো এক অপার্থিব সুন্দরী আলোকোজ্জ্বল ক্যাফেতে প্রবেশ করবে আর আরিয়ান তাকে সবার সামনে আপন করে নিবে। ঠিক তখনই পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ট্রিনা পেছনে ফিরল। দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে, তার হাত দুটো পেছনে লুকানো। ট্রিনা এক পলক তাকিয়ে তার ছেলে সুরে বলল, আপনার সেই কাঙ্ক্ষিত মায়াবতী কন্যা কি এখনো এলো না? কোন সুদূর দেশে থাকে যে আসতে এত দেরি হচ্ছে? আরিয়ান ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটিয়ে বলল, সে কোনো ভিন দেশে থাকে না তৃণা, সে আমার মনের রাজ্যে থাকে। ট্রিনা বিষাদ মাখা হাসলো। আরিয়ান ধীর পায়ে ট্রিনার আরো কাছে এগিয়ে এলো। একদম সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলল, এসে গেছে আমার দীর্ঘদিনের লুকানো ভালোবাসা, এখন একদম আমার সামনে। ট্রিনা উৎসুক হয়ে চারিদিকে তাকালো, কিন্তু পরিচিত মুখগুলো ছাড়া কাউকে দেখতে পেল না। সে ভ্রু কুচকে বলল, কোথায়? কাউকেই তো দেখছি না। আরিয়ান এবার তার পেছনের হাত থেকে প্রেমের মতো কিছু একটা বের করে আনলো, যার অর্ধাংশ লাল মখমল কাপড়ে ঢাকা। ট্রিনা অবাক হয়ে বলল, ছবি দেখাবেন? শুধু একটা ছবি দেখানোর জন্য এত আয়োজন করার কি মানে ছিল? আরিয়ান কোনো উত্তর দিল না। সে এক ঝটকায় ফ্রেমের উপর থেকে লাল কাপড়টা সরিয়ে নিল। মুহূর্তে ভেসে উঠল একটা অপূর্ব কারুকাজ করা আয়না, যার চারিপাশটা সোনালি পাতে বাঁধানো। আয়নার স্বচ্ছ কাছে তৃণা নিজের মুখচ্ছবি প্রতিফলিত হলো। ক্যাফের মৃদু আলোয় তৃণার কাজল কালো চোখ আর চন্দনের মতো কপালটা আয়না যেন এক জীবন্ত ছবি হয়ে ধরা দিল। ট্রিনা স্তব্ধ হয়ে গেল। সে একবার আরিয়ানের চোখের দিকে তাকাচ্ছে, তো পরক্ষণে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছে। আরিয়ান এবার নিচু স্বরে একদম ট্রিনার কানের কাছে মুখ নিয়ে বলল, দেখে নিয়েছো আমার মায়াবতীকে? দেখেছ আমার সে অবদ্ধ পাহাড়ি কন্যাকে, যার মায়ায় বড়ই আরিয়ান মির্জা আজ দিশেহারা? আয়নায় যাকে দেখছো সে আমার একমাত্র ভালোবাসা। ট্রিনার পুরো শরীর থরথর করে কাঁপছে। এক অজানা অনুভূতিতে কণ্ঠনালী বুঝে আসছে। তার চোখের কোণে জমা জলগুলো বাদ মানছে না। আরিয়ান আয়নাটা সযত্নে পাশের টেবিলে রেখে দিল। এদিকে টেবিলের নিচে লুকিয়ে থাকা আদনান এই দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে আরিয়ানের সংকেত পাওয়ার কথা ভুলেই গেল। তার হাতে 100 গোলাপের বিশাল এক তোড়া। আরিয়ান বারবার পেছনে হাত দিয়ে ইশারা করছে তোড়াটা নেওয়ার জন্য, কিন্তু আদনান তখন ঘোরের মধ্যে। বাধ্য হয়ে আরিয়ান আদনানের পায়ে একটা মৃদু লাথি দিল। আদনান সম্বিত ফিরে পেয়ে দ্রুত তোড়াটা আরিয়ানের হাতে বাড়িয়ে দিল। আরিয়ান এবার গোলাপের সেই তোড়াটা হাতে নিয়ে ট্রিনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দেয়ালের ওপাশ থেকে সবাই দম আটকে রোমান্টিক দৃশ্য উপভোগ করছিল। মিতু, নৌশি সবার মুখে চওড়া হাসি, কিন্তু নুসরাত যেন সেখানে থেকেও নেই। তার চোখ দুটো বারবার চঞ্চলে এদিক ওদিক ঘুরছে। নির্জন নুসরাতের অস্থিরতা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। মঞ্চের মাঝখানে আরিয়ান তখনও হাঁটু গেড়ে বসা, তার চোখে মুখে মিনতি আর ভালোবাসা মাখানো। ট্রিনা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো খুশির ঝিলিক নেই।
এমনকি কোনো যন্ত্রণার ছাপও নেই, পুরো চেহারাটা যেন পাথর হয়ে গেছে। আরিয়ান আবার গম্ভীর স্বরে বলল, যাকে আমি 4.5 বছর ধরে হন্য হয়ে খুঁজেছি, যার জন্য আমি জায়নামাজে চোখের জল ফেলেছি, সে যখন আমার সহধর্মিনী, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আমার শ্যামলিনীকে মনে কথা জানানোর মতো কোনো উপযুক্ত শব্দ আমার জানা নেই। শুধু বলবো, থেকে যাও শ্যামলিনী, তোমার এই রাগী সাহেবের জীবনে কলঙ্কের দাগের ন্যায় অক্ষয় হয়ে থেকে যাও। আমি তোমাকে আগলে রাখবো, কথা দিচ্ছি। কখনো কষ্টের ছায়া তোমার উপর পড়তে দেব না। ভালোবাসি, বড্ড ভালোবাসি আমার শ্যামলিনীকে। টিনা স্থির দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ানের চোখে রাজ্যের সুখ উপচে পড়ছে। টিনা ধীর হাতে ফুলের তোড়াটা গ্রহণ করলো। আরিয়ান ভেবেছিল টিনা হয়তো এখন আবেগে কেঁদে দেবে অথবা তাকে জড়িয়ে ধরবে। সে হাসি মুখে উঠে দাঁড়ালো, কিন্তু পরক্ষণে টিনার ঠোঁটের কোণে এক অদ্ভুত শীতল আর বাঁকা হাসি ফুটে উঠল। আরিয়ান কিছু বুঝে ওঠার আগে টিনা সর্বশক্তি দিয়ে হাতের গোলাপের তোড়াটা সজোরে ছুঁড়ে মারল। গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। টিনা চিৎকার করে বলে উঠল, 4.5 বছরে ভালোবাসা, তা আজ হঠাৎ মায়া জেগে উঠল। এতদিন কোথায় ছিল এই ভালোবাসা? যখন আপনি আমাকে প্রতিদিন অপমান করেছেন, যখন আমাকে একটা আসবাবপত্রের চেয়েও কম গুরুত্ব দিয়েছেন, আজ সাজিয়ে গুছিয়ে প্রপোজ করলেই কি সব অপমান মুছে যায়? আরিয়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার হাসি মাখা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। দেয়ালের ওপাশে দাঁড়িয়ে থাকা বাকি সব স্তম্ভিত হয়ে গেল। কেউ কল্পনাও করেনি টিনা এভাবে প্রতিক্রিয়া দেখাবে। আরিয়ানের বুকের ভেতরটা যেন মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। টিনার চোখে সেই আগুন আর কণ্ঠে ঘৃণা তাকে স্তব্ধ করে দিয়েছে। বাড়ির বাকি সবাই যেখানে খুশির অপেক্ষায় ছিল, সেখানে এক শ্মশান নীরবতা নেমে এসেছে। টিনা নিজের ভেতরে দীর্ঘদিনের জমানো ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো উগড়ে দিচ্ছে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়লেও কণ্ঠস্বরে কোনো দুর্বলতা নেই। সে আবারও চিৎকার করে উঠল, ভালোবাসার মানে বোঝেন আপনি? আজ যখন জানতে পারলেন আমি সেই পাহাড়ি মেয়ে, আপনার হারিয়ে যাওয়া মায়াবতী, তখন আসলেন ভালোবাসার কথা শোনাতে। তার আগে আমি কি ছিলাম আরিয়ান মির্জা, আপনার কেনা দাসী? টিনা বিদ্রুপের হাসি হাসলো। সেই হাসিতে আরিয়ান এর চাবুকের মতো আঘাত পেল। টিনা দম না নিয়ে বলতে থাকলো, কেন? আমি কি শুধু আপনার সহধর্মিণী হিসেবে ভালোবাসা পাওয়ার অধিকার রাখতাম না? আপনি কি পারতেন না স্ত্রীর প্রতি স্বামীর সঠিক দায়িত্ব পালন করে আমায় ভালোবাসতে? কিন্তু না, আপনি প্রতিনিয়ত আমায় তুচ্ছতাচ্ছিল্য করেছেন, সবার সামনে ছোট করেছেন আমায়। আপনি ভালোবেসেছেন এক কাল্পনিক পাহাড়ি কন্যাকে। আপনার পাশে রক্ত মাংসের যে মেয়েটা দিনের পর দিন আপনার অবহেলা সয়ে গেছে, তাকে আপনি চিনতেই পারেননি। আরিয়ান এবার ধরা গলায় বিড়বিড় করে বলল, আমি কি সত্যি ভালোবাসিনি ত্রিনা? নাকি আমার ভালোবাসা বোঝাতে পারিনি? নাকি তুমি আদৌ আমার ভেতরের দহনটা বুঝতে চাওনি? টিনা চোখ রাঙিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, চুপ করুন প্লিজ, অনেক হয়েছে। আপনার ওই মায়াবী বুলি শোনার মতো মানসিকতা এখন আমার নেই। আমার ভীষণ দম বন্ধ লাগছে এই নাটকীয় পরিবেশে। টিনার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তপ্ত নিঃশ্বাস ফেলে ক্যাফের দরজার দিকে হাঁটতে শুরু করলো। যাওয়ার আগে সবার উদ্দেশ্যে তাচ্ছিল্যের সুরে বলল, কেউ কি আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, নাকি আমি একাই মাঝ রাস্তায় চলে যাব? মিতু আর নৌশি দৌড়ে এসে টিনাকে থামানোর আপ্রাণ চেষ্টা করলো। মিতু হাত ধরে বলল, ট্রিনা, ও তো ভুল বুঝতে পেরেছে। লক্ষ্মীটি শান্ত হও। কিন্তু টিনা এক ঝটকায় হাত সরিয়ে নিল। পরিস্থিতি বেগতিক দেখে আদনান দ্রুত এগিয়ে এলো। সে জানে এই মুহূর্তে টিনা কারো কথা শুনবে না। আদনান শান্ত স্বরে বলল, চলো ভাবি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আদনানের সাথে টিনা গটগট করে বেরিয়ে গেল। ক্যাফেতে এখন এক বিষণ্ণ নিস্তব্ধতা। মিতু, রোহান আর নির্জন সবার মুখে গভীর চিন্তার ছাপ। আরিয়ান তখনও ছড়িয়ে থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। কিন্তু এই শ্মশান নীরবতার মাঝেও ক্যাফের এক কোণে দাঁড়িয়ে থাকা নুসরাতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলা করে যাচ্ছে। তার সেই হাসিতে কোনো সহানুভূতি নেই, আছে অন্য কোনো এক গুঁড়ো তৃপ্তি। আরিয়ানের গাড়িটা রাতের অন্ধকারে ছুটছে অজানা কোনো গন্তব্যে। তার দৃষ্টি সামনের রাস্তায় আর হাত স্টিয়ারিংয়ে থাকলেও তার মন এখানে নেই। আরিয়ানের চোখ দুটো লাল হয়ে আছে নীরব অশ্রু বিসর্জনে। বারবার মাথায় ঘুরছে টিনার সেই একটা কথা, এতদিন কোথায় ছিল এই ভালোবাসা? যখন আমাকে আপনি প্রতিদিন অপমান করেছেন, যখন আমাকে একটা আসবাবপত্রের চেয়েও কম গুরুত্ব দিয়েছেন, আজ সাজিয়ে গুছিয়ে প্রপোজ করলে কি সব অপমান মুছে যায়? আরিয়ানের ঠোঁট কাঁপছে, চোখ ঝাপসা হয়ে সবকিছু ঘোলাটে দেখাচ্ছে। আরিয়ান শহরের অনেকটা বাইরে চলে এসেছে। কয়টা বাজে আরিয়ানের জানা নেই। মোবাইলটা সাইলেন্ট অবস্থায় পেছনের সিটে পড়ে আছে। মোবাইলের স্ক্রিনে বারবার কল বেজে যাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে রাত 11:42। আরিয়ান গাড়িটা এবার রাস্তার সাইডে দাঁড় করালো। এই রাস্তাটা বিশাল নির্জন। পাশে একটা ছোট মুদির দোকান। দোকানদার দোকানটা এখনই বন্ধ করে ফেলতো, কিন্তু আরিয়ানের জন্য থামলো। আরিয়ান গাড়ি থেকে নেমে শুকনো গলায় বলল,
সিগারেট হবে? দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর একটা লাইটার কিনে নিল আরিয়ান। তারপর গাড়ির ডিকিতে বসে আকাশের বিশালতা একে একে সব সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলো। এভাবে প্যাকেটের অর্ধেক সিগারেট প্রায় শেষ। আরিয়ান ডিকি থেকে নেমে পিচঢালা রাস্তায় হাঁটতে লাগলো। হঠাৎ তার নিজের উপরই খুব রাগ হলো, আবার পাগলের মতো হাসিও পেল। আরিয়ান তাই করলো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো জোরে জোরে হাসতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি খারাপ খোদা, কেন রাখলেই খারাপ লোকটাকে পৃথিবীতে? আমি কাউকে ভালোবাসতে পারি না, আমি ভালোবাসতে পাওয়ার যোগ্য না। আরিয়ানের হাসি আর কান্না দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। কখন সে নেশার ঘরে রাস্তার মাঝখানে চলে গেছে ঠিক জানা নেই। হঠাৎ দেখলো বিদ্যুৎ গতিতে বিশাল এক ট্রাক এগিয়ে আসছে তার দিকে। আরিয়ানের নড়ার মতো শক্তি নেই, মস্তিষ্ক কাজ করছে না, দুটো পা যেন মাটির সাথে অবশ্যই লেগে গেছে। শুধু চোখে ঝিলিক দিয়ে উঠল গাড়ির বড় বড় হেডলাইটের তীব্র সাদা আলো। যে মির্জাবাড়ি সবসময় হাসি খুশিতে প্রাণবন্ত থাকতো, আজ সেখানে শ্মশানের নীরবতা, চারিদিকে শুধু কান্নার হাহাকার। মাইমুনা বেগম মেঝের ধুলায় লুটিয়ে পড়েছেন, বারবার জ্ঞান হারিয়ে নিথর হয়ে যাচ্ছেন। বাড়ির প্রতিটা মানুষের চোখে জল, প্রতিটা কোণ থেকে ভেসে আসছে বুক ফাটা আর্তনাদ। মির্জাবাড়ির উঠোনে রাখা সাদা কাফনে মোড়ানো সেই নিথর দেহটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তৃণা। তার চোখ বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে, কিন্তু গলা দিয়ে কোনো আর্তনাদ বের হচ্ছে না। কান্না যেন পাথরের মতো গলায় আটকে গেছে। সাদা কাফনটার বুক সমান অংশেও রক্তের লাল ছোপে ভিজে আছে। তৃণা অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আরিয়ান। হঠাৎ উন্মাদিনীর মতো মাইমুনা বেগম ছুটে এসে তৃণার গালে কষে থাপ্পড় বসিয়ে দিলেন। একে একে আরো কয়েকটা শক্ত চর। তৃণা ভারসাম্য হারিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। মাইমুনা বেগম চিৎকার করে বলতে লাগলেন, তোকে তো আমি নিজের মেয়ের মতো পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম, তবুও তুই আমার ছেলেটাকে বাঁচতে দিলি না। কেন করলি এমনটা? কেন কেড়ে নিলি আমার আরিয়ানকে? সবাই মিলে মাইমুনা বেগমকে সরিয়ে নিয়ে গেল। তৃণা টলতে টলতে উঠে গিয়ে সেই সাদা কাফনে ঢাকা লাশের পাশে গিয়ে বসলো। সে যেন বোধশক্তি হারিয়ে ফেলেছে। বাতাসের এক ঝাপটায় আরিয়ানের মুখের উপর থেকে কাপড়টা সরে গেল। সেই শান্ত ও গম্ভীর মুখটা এখন চিরস্থায়ী নীরবতায় ঢাকা। তৃণার শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে আরিয়ানের শীতল মুখটা স্পর্শ করলো, ধরা গলায় ডাকলো, রাগী সাহেব শুনছেন আপনি? সবাই বলছে আপনি নাকি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমি তা বিশ্বাস করি না। প্লিজ উঠুন আপনি। আমি জানি আপনি আমায় ছেড়ে যাননি, যেতে পারেন না আপনি। উঠে বলুন আপনার কিছু হয়নি। এবার সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আপনাকে দেখতে একদমই ভালো লাগছে না। এই লাশের খাটিয়াতে মানাচ্ছে না আপনাকে। আমার আমার কষ্ট হচ্ছে খুব রাগী সাহেব, দয়া করে আর কষ্ট দিবেন না। এমনিতেই তো জীবনে সুখ পাইনি আমি, তাহলে আপনি কেন এমন মরণ ছলনা করছেন? কিন্তু আরিয়ান উঠল না। রক্তশূন্য ফ্যাকাশে মুখটা একইভাবে পড়ে রইল। লোকটার বুঝি আজ বড্ড অভিমান হয়েছে। তৃণার নিজেকে সামলাতে পারল না। আরিয়ানের বুকের উপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। ভাঙা গলায় শুধু বলতে লাগলো, প্লিজ উঠুন না রাগী সাহেব, একটাবার চোখ খুলুন। ভালোবাসি আমি আপনাকে, সত্যি বলছি। এবার উঠুন, বাঁচবো কি করে আমি আপনাকে ছাড়া? হঠাৎ তৃণা ধরফর করে ঘুম থেকে জেগে উঠল। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। ক্যাফে থেকে ফিরে এসে নিজের ঘরে ফ্লোরে বসে আলমারিতে পিঠ ঠেকিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। আর এতক্ষণ যা দেখছিল তা ছিল এক বিভীষিকাময় স্বপ্ন। তৃণার সারা শরীর এখনো থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘরের চারিপাশটা তার কাছে কেমন অন্ধকার আর অচেনা ঠেকছে। সেই রক্তমাখা কাফন, আরিয়ানের সেই ফ্যাকাশে মুখ আর শাশুড়ির সেই অভিশাপ, সবকিছু যেন চোখের সামনে এখনো জীবন্ত হয়ে আছে। এতটা ভয়াবহ স্বপ্ন সে আগে কখনো দেখেনি। স্বপ্নের রেশ যেন বাস্তবতাকে গ্রাস করে নিচ্ছে। ঘরটা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। চারিদিকের অন্ধকার আর আসবাবপত্রগুলো যেন কোনো দানব হয়ে তাকে গিলতে আসছে। তৃণা হাঁটুতে মুখ গুজে কুকড়ে বসে রইল। এই মেয়েটা এমনিতেই পরিস্থিতির সাথে লড়াই করতে পারে, কিন্তু নির্জন অন্ধকারে সে বড় বেশি একা, বড় বেশি ভীরু। হঠাৎ দরজার পাল্লাটা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। তৃণার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। তার মনে হলো স্বপ্নের সেই ভয়াবহতা এবার বাস্তবে রূপ নিচ্ছে। দরজা একটা দীর্ঘ ছায়া, একটা লম্বা অবয়ব। তৃণা আতঙ্কে দেয়ালের সাথে মিশে যেতে চাইল। মুখ দিয়ে বেরিয়ে এলো গুমড়ে উঠা কান্নার শব্দ। সেই অবয়বটি দ্রুত পায়ে এগিয়ে এসে তৃণার সামনে হাঁটু গেড়ে বসলো। খুব চেনা, গম্ভীর কিন্তু মোলায়েম এক কণ্ঠে ডাকলো, তৃণা। কণ্ঠস্বরটা শোনা মাত্রই তৃণার ভেতরে সব বাঁধ ভেঙে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনের মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে ডাকলো, রাগী সাহেব আপনি? আরিয়ান প্রথমে থতমত খেয়ে গেল, পরক্ষণে তৃণার পিঠে হাত রাখলো। তাকে শান্ত করার চেষ্টা করে বলল, কি হয়েছে তোমার? এভাবে পাগলের মতো করছো কেন? তৃণা আরিয়ানকে ছেড়ে দিয়ে দুই হাতে ওর পুরো মুখে হাত বুলাতে লাগলো, যেন নিশ্চিত হতে চাইছে এই রক্ত মাংসের মানুষটা বেঁচে আছে। তৃণার কাপা হাতগুলো আরিয়ানের কপাল, গাল আর চিবুকে বিচরণ করছে। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলো,
আপনার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো? আরিয়ান অবাক চোখে তাকিয়ে রইল শ্যামলা মেয়েটার দিকে। টিনা আবারও অস্থির হয়ে বলল, বলুন আপনার কিছু হয়নি? আমার কিচ্ছু হয়নি। দেখো, আমি একদম ঠিক আছে। কিন্তু তুমি এমন কেন করছো? আরিয়ানের কণ্ঠে বিস্ময়। ট্রিনা ঘোর লাগা চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ বাস্তবে ফেলল। সে অস্বস্তিতে কিছুটা দূরে সরে গেল। আরিয়ান আর কিছু না বলে উঠে গিয়ে রুমের মেন লাইটটা অন করে দিল। তীব্র আলোয় ট্রিনার লাল হয়ে যাওয়া চোখ দুটো স্পষ্ট হলো। হঠাৎ ট্রিনার নজর পড়ল আরিয়ানের বাঁ হাতের কনুইয়ের দিকে। সেখানে ছাল উঠে গিয়ে টাটকা লালচে দাগ হয়ে আছে। ট্রিনা অভ্যাসবশত এগিয়ে যেতে গিয়েও থেমে গেল। পাথরের মতো দাঁড়িয়ে রইল সেই জায়গাতে। আরিয়ান ট্রিনার সামনে থেকে সরে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে সেই মুহূর্তটার কথা, যখন সে সত্যি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে। রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটার সময় একটা দ্রুতগামী ট্রাক প্রায় তাকে পিষিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ কেউ একজন তাকে হ্যাচকা টানে রাস্তার পাশে ফেলে দেয়। আরিয়ান অবাক হয়ে দেখেছিল তাকে বাঁচানো মানুষটি এক মধ্যবয়সী মহিলা। পরনে তার অত্যন্ত সাধারণ এক শাড়ি, চোখে মুখে অকৃত্রিম উদ্বেগ। মহিলাটি অস্থির হয়ে জিজ্ঞাসা করেছিলেন, বাবা তোমার লাগেনি তো? আরিয়ান নিজের পোশাকের ধুলো ঝেড়ে বলেছিল, না, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? মহিলাটির পায়ে চোট লেগেছিল কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তিনি বলেছিলেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করো বাবা, জীবনটা বড় দামি, একবার গেলে আর ফেরত পাওয়া যায় না। আরিয়ান কেন জানি সে অচেনা মহিলার সাথে কথা বলতে বলতে নিজের মনে সবটুকু ভার নামিয়ে দিয়েছিল। তৃণার সাথে তার ঝগড়া জেদ সব। তখন সেই মহিলা ম্লান হেসে বলেছিলেন, মেয়েদের অধিকার থাকে রাগ করার, অভিমান করার, আর তুমি আমার ছেলের মতো, তাই বলছি স্ত্রীর অভিমান ভাঙাও। তোমার স্ত্রীর অভিমান করাটা কিন্তু খুব স্বাভাবিক ছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে আরিয়ান একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া আকাশের বিশালতায় উড়িয়ে দিল। রাত গভীর, চারিদিকে শুনশান নীরবতা যেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত। বাহিরের গাঢ় অন্ধকারের দিকে চেয়ে থাকলেও তার চোখের কোণে চিকচিক করছে নোনা জল। বিছানায় নির্জন পরম ঘুমে আচ্ছন্ন, কিন্তু নুসরাতের চোখে ঘুম নেই। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্যটি যেখানে আরিয়ান সবার সামনে টিনাকে প্রপোজ করেছিল। নুসরাতের মনে বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এতটা কষ্ট হওয়ার তো কথা ছিল না। আরিয়ানকে তো সে 3 বছর আগে নিজের মন থেকে নির্বাসনে পাঠিয়েছিল, তবে আজ কেন এই পুরনো ক্ষত আবার নতুন করে রক্তাক্ত হচ্ছে? কেন এই হাহাকার? স্মৃতিগুলো ডানা মেলে ফিরে গেল 3 বছর পেছনে। নুসরাত তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। ভালোবাসা কি তা বোঝার পর থেকে তার পুরো পৃথিবী জুড়েই ছিল শুধু আরিয়ান। সেই গধূলি বেলার কথা আজও নুসরাতের মনে উজ্জ্বল হয়ে আছে। আরিয়ান ছাদে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনে ব্যস্ত ছিল। নুসরাত গিয়ে পাশে দাঁড়াতেই আরিয়ান নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে? নুসরাত অনেকক্ষণ চুপ করেছিল। মুখের ভেতর হৃৎপিণ্ডের ধুকপুকানি উপেক্ষা করে একটা রক্ত গোলাপ আরিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল, আরিয়ান ভাই, আমি তোমাকে ভালোবাসি। আরিয়ান তখন অবাক হয়ে নুসরাতের দিকে তাকিয়ে হো হো করে শব্দ করে হেসে দিয়েছিল। বলেছিল, আমি তোর ভাই হই নুসরাত, এসব কি বলছিস? নুসরাত ম্লান হেসে উত্তর দিয়েছিল, আপন ভাই তো নাও। মুহূর্তে আরিয়ানের হাসি থেমে গিয়েছিল। মুখটা গম্ভীর করে শক্ত গলায় বলেছিল, ফাজলামি করিস? তোর বয়স কত রে? পড়াশোনা বাদ দিয়ে সব কি শুরু করেছিস? নুসরাতের চোখ দুটো তখন ছলছল করছিল। আরিয়ান আবারও ধমকে সুরে বলেছিল, দেখ, অন্য সময় এমন করলে ঠাস করে গালে চড় লাগিয়ে দিতাম। ভালো করে পড়াশোনা কর, এসব ভন্টামি বাদ দিয়ে। নুসরাতের আত্মসম্মান বোধ ছিল প্রচণ্ড। মুহূর্তে নিজের ভেঙে যাওয়া হৃদয়টাকে আড়াল করে কৃত্রিম হাসি মুখে এনে বলেছিল, আরে আরিয়ান ভাই, আমি তো জাস্ট মজা করছিলাম। দেখো না, এই গোলাপটা আমাকে ভার্সিটির নবীনবরণে দিয়েছে, তাই তোমাকে দিয়ে একটু প্র্যাঙ্ক করলাম। আরিয়ান বিশ্বাস করেছিল কিনা জানা নেই, কিন্তু সেদিন কোনো নবীনবরণ ছিল না, সেটা আরিয়ানও জানতো। আরিয়ান চলে যাওয়ার পর নুসরাত সেই গোলাপটা নিজের হাতের মুঠোয় পিষে ফেলেছিল। সেই থেকে নুসরাত নিজেকে পাথরের মতো শক্ত করে নিয়েছে, কিন্তু আজ কেন জানি সব বাঁধ ভেঙে যাচ্ছে। নুসরাত সেই রাত থেকে বদলে গিয়েছিল। সেদিনের পর আরিয়ানের সামনে দাঁড়ায়নি সে, কিন্তু আরিয়ান কি জানতো না? আরিয়ান খুব ভালো করে জানতো নুসরাতের ওই মজা করা ছিল আদতে এক বুক পাহাড় সম ভালোবাসা। সেবার যখন আরিয়ান সেই পাহাড় থেকে ফিরে এসে ওই পাহাড়ি কন্যা ওরফে ট্রিনার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় হয়ে গিয়েছিল, তখন এই নুসরাত নিজের দিন রাত এক করে দিয়েছিল। নুসরাত ছিল আগাগোড়া এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যার নামের পাশে সব ক্লাসে A+ বাঁধা ছিল। কিন্তু আরিয়ানের সেবা করতে গিয়ে নিজের HSC পরীক্ষার কথা সে ভুলেই গিয়েছিল। ফলাফল যা হওয়ার তাই হলো। পড়ালেখায় মন না থাকায় তার রেজাল্ট খারাপ হলো। আরিয়ান সুস্থ হলো ঠিকই, কিন্তু নুসরাত তার শ্রেষ্ঠত্ব হারালো। নুসরাত আর কখনো আরিয়ানকে ভালোবাসার কথা বলেনি, নিজের মনকে বুঝিয়েছিল। আরিয়ান যখন ভাই বলেছে তবে সে ভাই।
কিন্তু প্রথম ভালোবাসা কি এত সহজে মুছে ফেলা যায়? যে চঞ্চল মেয়েটা বাড়ি মাথায় করে রাখতো সেই হয়ে গেল সবচেয়ে গম্ভীর। 2 বছর আগে যখন আর নিজের আবেগকে দমিয়ে রাখতে পারলো না, তখন সে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা এনামুল মির্জার কাছে গিয়ে মনে সুপ্ত ইচ্ছার কথা বলেছিল বাবা, আমি যদি কাউকে বিয়ে করি তবে সে আরিয়ান। এনামুল মির্জা আর আরিয়ানের বাবা রক্তের সম্পর্কের আপন ভাই হলেও এনামুল মির্জার আরিয়ান ছিল বন্ধুসুলভ। কিন্তু মেয়ের এই আবদার তিনি মেনে নিতে পারেননি। সেদিন তিনি নুসরাতের গায়ে হাত তুলেছিলেন। সেই অভিমানে নুসরাত আত্মহত্যার চেষ্টা করে টানা 7 দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল সে। এনামুল মির্জা বাড়ির কাউকে সেটা জানতে দেননি। সবাই জেনেছিল নুসরাত তার নানুর বাড়ি গেছে। আরিয়ান জানতো নুসরাত হাসপাতালে, কিন্তু এই 7 দিনে সে একবারের জন্য নুসরাতকে দেখতে যায়নি। নুসরাতের জন্য ওই অবজ্ঞা ছিল জীবনের সবচেয়ে বড় ধাক্কা। এরপরই সে বাড়ি ছেড়ে হোটেলে থাকতে শুরু করে। সে নিঃসঙ্গ জীবনে নির্জন দ্বিতীয় পুরুষ হিসাবে আসে। দীর্ঘ 3 বছর পর নুসরাতের ঠোঁটে হাসি ফুটিয়েছিল এই নির্জন। আজ সন্ধ্যায় আরিয়ানকে যখন ট্রিনার জন্যে চটফট করতে দেখলো, তখন নুসরাতের মুখে এক অদ্ভুত হাসি ফুটেছিল। কিসের হাসি ছিল সেটা? প্রতিহিংসার নাকি প্রাপ্তির? আরিয়ান আজ ঠিক সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে যা 3 বছর আগে নুসরাতকে দিয়ে গিয়েছিল। আরিয়ান যাকে অবহেলা করেছিল, আজ সেই শ্যামলা মেয়ের অবহেলায় আরিয়ানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নুসরাত হয়তো এটাই ভাবছিল। সময়ের চাকা ঘোরে, আজ তোমার সেই দম্ভ কোথায়? নুসরাত জানালা থেকে সরে এলো। অন্ধকার রাতে সেই বিষণ্ণ স্মৃতিগুলোকে সে ঝেড়ে ফেলতে চায়। আরিয়ান তার অতীত হতে পারে, কিন্তু তার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে আছে কেবল একজনই, ডক্টর নির্জন ইমতিয়াজ, তার প্রিয় বাদামালা। নুসরাত জানে নির্জন তাকে যেভাবে আগলে রেখেছে তেমনটা আর কেউ পারেনি। নির্জন এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার শান্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে নুসরাতের ঠোঁটে এক টুকরো অমায়িক হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে বিছানার কাছে গিয়ে বসল। পরম মমতায় নির্জনের কপালে আর গালে নিজের ঠোঁটের গভীর স্পর্শ দিল। এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল নুসরাতের সারা শরীরে। কিন্তু নুসরাত ভাবতেও পারেনি নির্জন জেগে আছে। হঠাৎ এক হ্যাচকা টানে নির্জন নুসরাতকে নিজের বুকের উপর শুইয়ে দিল। আচমকা এই ঘটনায় নুসরাত চমকে উঠে অস্ফুট স্বরে একটা শব্দ করল। নির্জন তার চোখের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলল, কি ব্যাপার চশমাওয়ালা ম্যাডাম? এই মাঝরাতে বুঝি স্বামীর সোহাগ পেতে খুব ইচ্ছে হচ্ছে? নুসরাত লজ্জায় লাল হয়ে গেল। সে নির্জনের বুকে হালকা ধাক্কা দিয়ে আদুরে গলায় বলল, ধ্যাত, কি যে বলো না তুমি। নির্জন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কিছু বললেই দোষ? তুমি যে চোরের মতো লুকিয়ে আমার কপালে রাতে চুমু খাবে, আর আমি কিছু বললেই অন্যায়? এটা তো মোটেও ঠিক না ম্যাডাম। নুসরাত আর কোনো কথা বলতে পারল না। সে আবেশে চোখ বন্ধ করে ফেলল। আরিয়ানের দেওয়া সেই অবহেলার কতগুলো যেন নির্জনের এই ভালোবাসার পরশে ধুয়ে মুছে যাচ্ছে। নুসরাতের বন্ধ চোখের কোণ বেয়ে দুফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু কষ্টের নয়, এই অশ্রু পূর্ণতা। সে মনে মনে ভাবল, মানুষের জীবনে প্রথম ভালোবাসা সব নয়, ঠিক মানুষটা জীবনে আসাই হলো আসল সার্থকতা। যে সার্থকতা নুসরাত পেয়েছে, যে সার্থকতা প্রত্যেকটা মেয়েই চায়। প্রভাতের এক চিলতে মিঠে রোদ জানালার পর্দা গলে টিনার চোখে মুখে এসে লুটিয়ে পড়ল। সেই সোনালি আলোর পরশে মায়াবী এক তন্দ্রা ভেঙে টিনা ধীরলয়ে চোখ মেলল। দৃষ্টি স্থির হতে দেখল ঠিক তার সামনে নিঘর ঘুমে আচ্ছন্ন আরিয়ান। ঘুমের ঘরে আরিয়ানের ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে। সুবিন্যস্ত কুচকুচে কালো দাড়িযুক্ত মুখমণ্ডলটি সকালের স্নিগ্ধ আলোয় এক অদ্ভুত গাম্ভীর্য আর মায়া ছড়িয়ে রেখেছে। আরিয়ানের সেই শান্ত চেহারার দিকে তাকিয়ে টিনার ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বালিশের উপর হাত রেখে আরিয়ানের ঘুমন্ত মুখের প্রতিটা রেখা নিবিষ্ট মনে খুঁটিয়ে দেখতে লাগলো। বুকের ভেতর এক অবাধ্য স্পন্দন অনুভব করে সে বিড়বিড় করে বলল, কি করে বোঝাবো যে আমি আপনার প্রেমে বাজেভাবে ফেসে গেছি? প্রতিটি ক্ষণে আমি শুধু আপনাকেই ভালোবাসি। প্রতিটা নতুন ভোরে নতুন করে আপনার প্রেমে পড়ি আমি। টিনার সেই মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে এই গত রাতের তিক্ত স্মৃতিগুলো ঝড়ের মতো তার মনের আয়নায় ভেসে উঠল। মুহূর্তেই তার মুখের হাসিটুকু কুয়াশার মতো উধাও হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে এসে চট করে বিছানা ছেড়ে উঠে বসলো। নিজেকে নিজে শাসন করে ভাবল, কেন আমি এই মানুষটার প্রেমে পড়ব? যে মানুষটা আজ অবধি আমাকে ভালোবাসার চোখে দেখেনি, যার কাছে আমার কোনো মূল্য নেই, তার জন্যে এত হাহাকার কেন? টিনা নিজের অবাধ্য মনকে বোঝাতে বোঝাতে ধীর পায়ে মেঝেতে পা রাখলো। গতকাল রাতের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার কোনো হিসেব নেই। দেয়াল ঘড়ির দিকে তাকাতে দেখলো সকাল 9টা বেজে গেছে। বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণে জেগে উঠেছে। টিনা ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলো আজ ড্রয়িং রুমে বেশ রমরমা একটা পরিবেশ। বাড়ির ছোট বড় সবাই সেখানে উপস্থিত। সবার মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য। তবে কেউ যে টিনার আরিয়ানকে সকালের নাস্তার জন্য ডাক দেয়নি। টিনা ড্রয়িং রুমের কোণে দাঁড়াতেই নৌশি প্রায় দৌড়ে তার কাছে চলে আসলো। আজ নৌশিকে অন্যরকম লাগছে। তার চঞ্চল দু চোখ
চোখে একরাশ দুষ্টুমি আর মুখে এক আকাশ লজ্জা মাখানো। কাছে এসে এসে ট্রিনার হাত ধরে বলে ওঠে, বৌমনি ছি। বলেই সে খিলখিল করে হেসে কুটি পাটি। ট্রিনা কিছুতেই বুঝতে না পেরে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সাত সকালে এত হাসছো কেন? নসি হাসি থামিয়ে মুখ টিপে ধরে বলল, রাতে কি দরজা বন্ধ করে ঘুমানো যায় না? অন্তত ছিটকিনিটা তো দিতেই পারতে। ট্রিনা হতভম্ব হয়ে গেল। কি বলতে চাইছো তুমি? মানে আর কি, দরজা খোলা দেখে ভাবলাম তোমরা বোধহয় অনেক আগেই উঠে গেছো, তাই কফি নিয়ে ভাবলাম রুমে ঢুকি। ওমা, রুমে ঢুকে যা দেখলাম। নৌশি কথাটা শেষ না করে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ট্রিনা পুরো আত্মবিশ্বাসের সাথে পাল্টা প্রশ্ন করলো, দরজা খোলা বা বন্ধ থাকলেই বা কি? আর তুমি এভাবে অকারণে লজ্জা পাচ্ছ কেন? নৌশি এবার নাটকীয়ভাবে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কি বুঝবে বৌমনি, আমি যে ঘোর সিঙ্গেল। দুটো কাপলকে চোখের সামনে একসাথে দেখলে আমার মতো সিঙ্গেলদের কষ্টে বুক ফেটে যায়। জানি না আমার কপালে যে গোলামের পুত আছে সে এখন কোথায়, অন্য কোনো বেটির সাথে বসে টাঙ্কি মারছে কিনা কে জানে। নওশির এই অদ্ভুত আর মজার কথা শুনে ট্রিনার ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদের এই হাসাহাসির মাঝে মিতু এগিয়ে আসলো। সে ট্রিনার দিকে তাকিয়ে বলল, আরিয়ানকে ডেকে আনো, তারপর দুজনে একসাথে নাস্তা করে নাও। বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তা তোমাদের মান অভিমান কি মিটেছে? ট্রিনা মিতুর প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিল না। মিতু আবারও নরম গলায় বলল, গতকাল রাতটা একটু বেশি বেশি হয়ে গিয়েছিল না ট্রিনা? হ্যাঁ, আমি মানছি আরিয়ানও ভুল করেছে, কিন্তু গতকাল তোমার ওই রকম আচরণে আরিয়ানের ভেতর থেকে সত্যি খুব কষ্ট পেয়েছে। ওর চোখের দিকে তাকালেই সেটা বোঝা যাচ্ছিল। মিতুর কথায় ট্রিনা এই প্রথম হয়তো বিরক্ত লাগছে। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে ভেসে এলো আরিয়ানের সেই গম্ভীর কিন্তু আজ একটু বেশি মোলায়েম কণ্ঠস্বর। বউ, কই তুমি? ট্রিনা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ড্রয়িং রুমে উপস্থিত প্রতিটা মানুষ, মিতু, নৌশি, এমনকি নুসরাত বিস্ময়ে উপরের দিকে তাকালো। আরিয়ান কি তবে সবাইকে চমকে দিতে চাইছে? সবার বিস্ময়কে আরো বাড়িয়ে দিয়ে আরিয়ান এবার আরো এক ধাপ এগিয়ে ডাকলো, বউ গো, উপরে আসো। শ্যামলিনী, আসো না। ট্রিনা বিরক্তিতে মাটির সাথে মিশে যেতে চাইলো। এই লোকের কি মাথা খারাপ হয়ে গেল? সকাল সকাল সবাইকে এই বিনোদন দেওয়ার জন্য নাটক শুরু করেছে কেন? সবাই যখন মুচকি মুচকি হাসলো তখন নুসরাতের ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবলো, অন্য নারীকে অবহেলা আর কষ্টে পাথর বানিয়ে দেওয়া পুরুষগুলো নিজের নারীর বেলায় বড্ড বেশি যত্নশীল হয়ে ওঠে। ট্রিনার মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে ফুঁসতে ফুঁসতে সে ঝড়ের বেগে উপরে উঠে গেল। রুমে ঢুকেই আরিয়ানের সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, সমস্যা কি আপনার? লজ্জা শরম কি সব কেজি দরে বিক্রি করে দিয়েছেন? ওভাবে সবাইকে শুনিয়ে হাক ডাক ছাড়ার মানেটা কি? আরিয়ান ভ্রু নাচিয়ে হাসলো। ট্রিনার রাগী মুখটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।